সংসদে তো জামাত ইসলামের প্রার্থী যাচ্ছেন নিশ্চয়ই। কি কি পরিবর্তন আসলে করতে চান বা কি কি অগ্রগতি জাতি দেখতে পাবে? জি, অসংখ্য ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে একটু আমি আলোচকের একটা বিষয় একটু আসি, সেটা হচ্ছে এই যে জামাত এই বিএনপি অলরেডি ক্ষমতা চলে আসছে অনেকটা, আমরা ধরে নিচ্ছি যেটা 187, যেটা বলা হচ্ছে 187 থেকে হয়তো কমলে কত 10টা 12টা 15টা কমবে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা এটা না যে আপনি কাউকে কেউ জেতা জিনিস তাকে আপনি হারিয়ে দিবেন, এটাকে তার প্রতি জুলুম করা হবে। হ্যাঁ, যে আপনি মেজরিটি পেয়ে গেছেন তার মানে এটা না। এই যেমন প্রশ্নটা আসছে কোথা থেকে দেখেন, এই 8 আসনে এটা কিন্তু 12টার মধ্যেই কিন্তু মানে অনেকটা সবকিছু কাউন্টেবল হয়, সবকিছু হয়ে গেছে। এরপর এটা পেন্ডিং রাখা হয়েছে। পেন্ডিং রেখে এটা নিয়ে এই পর্যন্ত এসে 5টা দিকে এসে আপনি এটাকে একটা কনক্লুসিভ একটা বিষয় আসছেন। এই যে 4-5 ঘন্টা আপনি এটাকে নিয়ে করলেন, কোনো সুযোগ আছে কিনা এইটা। তারপরে আপনি দেখেন জামাতের আমিরের যে আসনটা, এই আসনটা কিন্তু প্রায় 11টার দিকে হচ্ছে 137টা কেন্দ্র, সব কেন্দ্র কিন্তু আপনার কাউন্ট হয়ে গিয়েছে। এবং কি অনানুষ্ঠানিকভাবে জামাতের এই থেকে বিভিন্ন মিডিয়ায় কিন্তু প্রচার করা হচ্ছে, কিন্তু এটাকে ঘোষণা করা হচ্ছে না। এই যে এটাকে পেন্ডিং যাচ্ছে, কোনো সুযোগ আছে কিনা। এবং কি আপনি দেখেছেন সেখানে বিএনপি যে প্রার্থী মিল্টন সাহেব, উনি অলরেডি ওনার ফেসবুক পেজে একটু আগে দেখলাম উনি বললেন আমি জয়ী হয়েছি। মানে এই ব্যাপারটা এই যে আপনি কি জামাতের থেকে কিন্তু 11টা বাজে বলা হয়েছে যে আপনারা কিছু এই যে ইঁদুর বিড়াল খেলা হচ্ছে, মানে যে আসনগুলো, যেমন আপনি একটু আগে বলেছেন যে ওনাদের পেজ থেকে ওনারা 70-80টা আসনের দেখিয়েছে। তার মানে এগুলো কাউন্ট করে বলা হয়েছে, কিন্তু এগুলো মিডিয়াতে আনা হচ্ছে না। কোনো সুযোগ খোঁজা হচ্ছে যদি এখান থেকে কিছু কমিয়ে বাড়িয়ে কিছু করা যায়, এই সুযোগগুলো খোঁজা হচ্ছে। আপনি দেখেন তারেক রহমান সাহেবের আসনটা এখন 17টা কেন্দ্র বাকি আছে, কিন্তু অলরেডি আমরা প্রচার করে ফেলেছি। আমরা কিন্তু আসলে যে রেজাল্টগুলো কনফার্মড সেগুলো বলছি, কিন্তু জামাত ইসলামের পেজে আমরা দেখছি অনেক কম আসলে রেজাল্ট দেখানো হচ্ছে। তাদের বেশি কাদের কম এটা না, কিন্তু আসলে আসনের রেজাল্ট কম দেখানো হচ্ছে। কেন্দ্রে কথা বলা হয়েছে, কেন্দ্রে সবকিছু চলে আসছে, মানে কাগজগুলো কাউন্ট করা হয়েছে, সেখানে তারা সেভাবে আসছে, কিন্তু এটা সেভাবে মিডিয়াতে প্রচার করা হচ্ছে না। এটা নিয়ে কিন্তু সাংবাদিক সম্মেলন করেছে, 11টা বাজে সাংবাদিক সম্মেলন করেছে। সেই সুযোগটা নির্বাচন কমিশন কেন দিবে? সেই সুযোগটা তো আপনি যখন সুযোগটা দিবেন তখনই তো কিন্তু বিভিন্ন প্রশ্নগুলো হবে, জাগ্রত হবে। প্রশ্নগুলো এই জন্য আসছে, সেজন্য এই দিকে একটু খেয়াল রাখা উচিত। তারপরে আপনি যেটি বললেন যে জামাত যদি এখন অনেকটা আমরা ধরে নিচ্ছি জামাতের যে জোট আছে এটা বিরোধী দল হচ্ছে, এবং জামাতের সংখ্যাগরিষ্ঠতায় দিক থেকে বিরোধী দলীয় প্রধান জামাতের আমির হচ্ছে, সেটাই আমরা বুঝতে পারছি। এখন কথা হচ্ছে দেখেন, একটা সংসদীয় এর জন্য একটা পার্লামেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বিরোধী দলটা, খুব গুরুত্বপূর্ণ। এতদিন পর্যন্ত ফেসিজম তৈরি হয়েছে শক্তিশালী বিরোধী দল না হওয়ার, গৃহপালিত বিরোধী দল হওয়ার কারণে। আর জামাতের জায়গা থেকে আমি এটা আশা করেছিলাম যে ক্ষমতায় আসুক, যদি জামাত ক্ষমতা আসতো তাহলে বিএনপি হতো শক্তিশালী বিরোধী দল, আর বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে জামাত হবে শক্তিশালী বিরোধী দল। আর শক্তিশালী বিরোধী দল যদি হয় তাহলে একটা দল যে কোনো অপরাধ করার ক্ষেত্রে একটু সাবধান, মানে মুভ করার ক্ষেত্রে একটু সাবধানে চিন্তা ভাবনা করবে। এবং কি এখানে আমরা দেখেছি কিন্তু জয়যুক্ত অনেকটা হয়েছে। তার মানে চেক অ্যান্ড ব্যালেন্স। হাঁটা কেন আমরা এমফেসাইজ করেছি এই জন্য যে আমাদের এর আগে 40% ভোট পেয়ে 60টা আসন পেত, 41% ভোট পেয়ে আপনার আসন পেয়ে যেত হচ্ছে 240, মানে 2/3 মেজরিটি। এর মধ্যে আপনি সংবিধান পরিবর্তন করে ফেলতেন। কিন্তু আমাদের এবার এই সংস্কারের মধ্যে আসছে যে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ, 2 কক্ষ। উচ্চকক্ষে হচ্ছে নিম্নকক্ষে যে আপনি দেখেছেন বিভিন্ন আসনে, যেমন জামাতের যে সেক্রেটারি জেনারেল উনি মাত্র 2000 ভোটে হেরেছেন। হ্যাঁ, 1,47,000, 1,45,000, মাত্র 2000 ভোটে। তার মানে এভাবে অনেকগুলো আসনে, যেমন হামিদুর রহমান আজাদ সাহেব কক্সবাজারে উনি মাত্র 1-1,500 ভোটে হেরেছেন। তার মানে এই যে পার্থক্যটা কিন্তু বেশি নেই। এই পার্থক্যটা বেশি না হওয়ার কারণে হবে কি, যখন সবগুলো কাউন্ট হবে তখন উচ্চকক্ষ যখন হবে, উচ্চকক্ষে তখন হচ্ছে কিন্তু আপনার এই ভোটের আলোকে যখন পার্সেন্টেজ পাবে, তখন নিম্নকক্ষ চাইলে সংবিধান একটা পরিবর্তন করতে পারবে না, তখন একটা চেক অ্যান্ড ব্যালেন্স হবে। এই চেক অ্যান্ড ব্যালেন্সটা হচ্ছে আমাদের দেশের জন্য, আমাদের দেশের আগামী দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সুতরাং আমি মনে করি জামাতের জায়গা থেকে জামাত যে একটা শক্তিশালী বিরোধী দল হবে, বা 11 দলীয় জোট যে একটা শক্তিশালী বিরোধী দল হবে, কোনো সন্দেহ নেই। আমরা দেখেছি ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে ছাত্র সংসদে শিবির একটা ইনক্লুসিভ একটা প্যানেল দিয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলও একটা ইনক্লুসিভ প্যানেল দিয়েছে, সেখানে বাইরে থেকে ভিপি বাতি নিয়ে আসে, জিএস নিয়ে আসে বাইরে থেকে। মানে এই যে পরিবর্তন, এবং কি আমরা দেখেছি ইলেকশনে 1 মাস আগে তারা 1 মাস ব্যাপী একটা সামাজিক কার্যক্রম ঘোষণা দিয়েছেন। তার মানে কি
আমরা পরিবর্তনটা এভাবে আসে যখন বিপরীত পক্ষ থেকে কাজগুলো ভালো কাজগুলো করে। আপনি দেখেছেন বিএনপির প্রায় 10,000-এর মতো যারা চাঁদাবাজির জন্য তাদেরকে বহিষ্কার করা হয়েছে। কেন করা হয়েছে? এই যে বিপরীত পক্ষ থেকে যখন বারবার বলা হচ্ছে যে আপনারা আপনারা এই অপরাধটা করছেন, ওনাদের মধ্যে একটা অনুশোচনা আসছে। তো সুতরাং আমি মনে করি আগামীতে বিএনপি যেহেতু মেজরিটি ভোট এই আসন পাচ্ছে, ওনারা ক্ষমতা আসলেও আমাদের সংসদটা একটা প্রাণবন্ত একটা সংসদ হবে। কারণ যে শক্তিশালী বিরোধী দল হওয়ার কারণে যে কোনো প্রশ্ন যে কোনো বিষয় করতে চাইলেও ওনারা পারবে না, যেটা আওয়ামী লীগ একতরফা পেয়েছে। গৃহপালিত বিরোধী দল বানিয়েছে, তারা একতরফা পেয়েছে। তো সুতরাং আগামীর পার্লামেন্টে আমরা খুবই প্রাণবন্ত একটা পার্লামেন্ট পাবো এবং এই পার্লামেন্টটা আগামীর বাংলাদেশকে খুব সুন্দর জায়গা নিয়ে যাবে।